আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মের পর্ব 7-এ আমি 5টি নিয়ম আলোচনা করার চেষ্টা করব। পূর্বের আমি আরো 6টি ক্লাস নিয়েছি ডেবিট ক্রেডিট নির্ণয় সম্পর্কে। তো আমি প্রত্যেকটা ক্লাসে 5টা করে নিয়ম আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, এখানে এটা আমার 26 নম্বর নিয়ম। তো এখানে বলেছে চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন এর জাবেদা কি হবে সেই বিষয়ে আমরা আজকে দেখব। চেক পাওয়া গেলে সাধারণত আধুনিক পদ্ধতিতে দাগ কাটা চেক প্রাপ্তি বোঝায়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হয়। যেমন কোনো উৎস হতে চেক পাওয়া গেলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে। পূর্বে এক সময় আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি, অনেক আগে, বিশেষ করে 2000 সালের পূর্বে, তখন চেক পাওয়া গেলে নগদান হিসেব ডেবিট হতো, কারণ চেক পাওয়াটা নগদ পাওয়ার সামিল ছিল। কিন্তু বর্তমানে চেক প্রাপ্তিটা দাগ কাটা চেক প্রাপ্তি বোঝায়, আর দাগ কাটা চেক প্রাপ্তি ব্যাংকে জমাদানের মাধ্যমে নিষ্পত্তি হয়। সেজন্য চেক পাওয়া গেলে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পায়। কারণ প্রতিটি, যে এখানে ব্যাখ্যা লিখে দিলাম, ব্যবসায়িক চেক এখন দাগ কাটা চেক হিসেবে বিবেচিত হবে। সেজন্য চেক পাওয়া গেলে আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, এবং এই যে উৎস থেকে পাবো সে উৎসর নাম ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট করতে হবে চেক পাওয়া গেলে। কারণ চেক পাওয়া গেলে সে চেক ব্যাংকে জমাদানের মাধ্যমে সম্পাদিত হয়। আচ্ছা, এই ধরনের কয়েকটা আমরা লেনদেন দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এই যে লক্ষ্য করি, পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। যদিও নিয়ম আমি আজকে 26 নম্বর নিয়ম আলোচনা করছি, কিন্তু লেনদেন 39, কারণ এক একটা নিয়মে 2-3টে করে লেনদেন আলোচনা করি। 39 নম্বর লেনদেনে বলেছে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। বিক্রয় করে আমরা চেক পেয়েছি, এই চেক তো দাগ কাটা চেক বোঝাবে। এখন তোমাদের মনে হতে পারে এখানে দাগ কাটা চেক বলা নাই। ওই যে কিছুক্ষণ আগে বললাম, বর্তমান আধুনিক নিয়মে চেক প্রাপ্তি বলতে এই দাগ কাটা চেক বোঝায়, অর্থাৎ ব্যাংকে জমাদানের মাধ্যমে এই চেকের টাকা নিষ্পত্তি হবে। যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেজন্য এটার জন্য আমরা ডেবিট ক্রেডিট কি করব, এই যে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ এই চেক প্রাপ্তির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে। এই যে চেক প্রাপ্তির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় আয় বৃদ্ধি পেয়েছে। ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট। আমি ডেবিট ক্রেডিটের ব্যাখ্যাটা নিচে লিখে রাখলাম। তার একটি বিষয় বলে রাখি, এটি কিন্তু আমাদের জাবেদা না। জাবেদা তো শর্ট ক্রেডিট করতে হয়, তাই না? কিন্তু এই ডেবিট ক্রেডিট নিয়ম জানা থাকলে তোমরা জাবেদা পারবে। তা আমি মূলত ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয়টা আলোচনা করছি। এই ধরনের আরেকটা লেনদেন আমরা লক্ষ্য করি, শেয়ারে বিনিয়োগিত লভ্যাংশ প্রাপ্তি। এখানে কিন্তু চেক প্রাপ্তির কথা বলা নাই, কিন্তু একটি বিষয়, সেটি হচ্ছে লভ্যাংশ কখনো নগদে পাওয়া যায় না। লভ্যাংশ হয় সরাসরি ব্যাংকে জমা হবে, অথবা লভ্যাংশের জন্য দাগ কাটা চেক পাওয়া যাবে। সেজন্য লভ্যাংশ প্রাপ্তি হলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে। আর প্রাপ্ত লভ্যাংশ যেহেতু আয় বৃদ্ধি পেলে আয় ক্রেডিট হয়, সেজন্য প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ লভ্যাংশ প্রাপ্তির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, কারণ শেয়ারের লভ্যাংশ, শেয়ার বিক্রি করে আমরা যে শেয়ারের বিপরীতে আমরা যে প্রতি বছর বছর লাভ পাই, সে লাভকে লভ্যাংশ বলে। শেয়ার বিনিয়োগিত লাভকে লভ্যাংশ বলে। লভ্যাংশটা আয়, আর এই লভ্যাংশ যেহেতু ব্যাংকে জমা হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক জমা বৃদ্ধি পাবে। ব্যাখ্যা যদি আমরা এখানে, আমি ব্যাখ্যাটা লিখে রাখলাম, এখানে দাগ কাটা চেক প্রাপ্তির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। এখন তোমাদের মনে হতে পারে দাগ কাটাতে চেক কোথাও তো বলা নাই। শেয়ারের লভ্যাংশ দাগ কাটা চেকে পাওয়া যায়, কারণ যারা শেয়ার ব্যবসা করে তারা যদি শেয়ারের লভ্যাংশ বাবদ কোনো চেক পায়, সেই চেক কিন্তু ক্রস চেক হয়, দাগ কাটা চেক হয়। দাগ কাটা চেক পেলে ব্যাংক জমা বৃদ্ধি পায়। এবার আমরা 27 নম্বর নিয়ম দেখব, চেক প্রদান সংক্রান্ত। কিছুক্ষণ আগে আমরা যখন দেখলাম চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, তাই তো চেক প্রদান সংক্রান্ত আমরা নিয়মটা এখানে আমি লিখে দেখাচ্ছি। এই যে চেক মারফত দেনা পরিশোধ বা খরচ যদি প্রদান করি, চেকের মাধ্যমে যদি কোনো কিছু প্রদান করি, সেক্ষেত্রে এই
ব্যাংকের মাধ্যমে লিখতে হবে, অর্থাৎ ব্যাংক জমা কমে যাবে। যেহেতু ব্যাংক জমা কমে যাবে, এই যে চেক প্রদান করার ফলে ব্যাংক জমা হ্রাস পায়, সেজন্য চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এই যে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে চেক প্রদান করলে, আর যার জন্য চেক প্রদান করব সেটা ডেবিট হবে। যেমন যদি আমরা চেক মারফত বেতন প্রদান করি, বেতন ডেবিট ব্যাংক ক্রেডিট। আমরা চেক মারফত যদি ভাড়া প্রদান করি, ভাড়া ডেবিট ব্যাংক ক্রেডিট। চেক মারফত যদি পাওনাদারকে প্রদান করি, পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট। চেক দ্বারা যাই পরিশোধ করি ওই নামটা ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ লিখি তো আরো ভালো বুঝতে পারবো। এই যে আমি এখানে একটু উদাহরণ লিখলাম, বেতন বাবদ চেক প্রদান 10,000 টাকা। তো এখানে বেতন একটি খরচ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য বেতন হিসাব ডেবিট হবে। আর চেক প্রদান করলে ব্যাংক জমা কমে যাবে, তাই ব্যাংক জমা হিসাব ক্রেডিট হবে। বেতন খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ এই চেক প্রদান করার ফলে ব্যাংক জমা কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এর মধ্যে আমি ব্যাখ্যাটা লিখে দিতে পারি। বেতন প্রদান করার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য বেতন খরচ ডেবিট। আর একদিকে ব্যাংক জমা কমে গেছে, ব্যাংক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট। তো আমরা আরেকটা লেনদেন দেখি, চেক মারফত ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। এখানে লক্ষ্য করি চেক মারফত বা ব্যাংক কর্তৃক বলেছে। চেক মারফত প্রদেয় বিল পরিশোধ আর ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ কিন্তু এক কথা। প্রদেয় বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হলে ব্যাংক জমা কমে যায়। কার জন্য পরিশোধ করছি? প্রদেয় বিলের জন্য। প্রদেয় বিল দায় কমে গেলে ডেবিট হবে। প্রদেয় বিল পরিশোধ করে দিলে প্রদেয় বিল কমে যাবে, সেজন্য আমরা ডেবিট ক্রেডিট কি করব? প্রদেয় বিল হিসাব ডেবিট। আর যেহেতু চেক দেওয়া হচ্ছে, চেক মারফত বলেছে ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ চেক মারফত বললে ব্যাংক জমা কমে যায়। ব্যাখ্যা আমরা এখানে এইভাবে লিখতে পারি, প্রদেয় বিল পরিশোধের ফলে দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পেলে দায় ডেবিট হয়, আমরা জানি ডেবিট ক্রেডিট নিয়ম। লেনদেনের ডেবিট ক্রেডিট কিভাবে করতে হয় নিয়ম কিন্তু আমি 1 নম্বর ক্লাসে আলোচনা করেছি, নিয়ম না, সেটা দেখতে হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট কেন হয়েছে? ব্যাংক জমা হ্রাস পেয়েছে সেই জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি বিষয় বলছি, আমি কিন্তু এগুলো জাবেদা করতেছি না। জাবেদা করলে তো আমরা সব কেটে করতাম, তাই না? আমি মূলত একটা লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ কিভাবে নির্ণয় করতে হয় সেটা লিখে দিচ্ছি, এর পরিপ্রেক্ষিতে তোমরা জাবেদা করতে পারবে। আর ব্যাখ্যায় লিখছি কি কারণে এটা করলাম, ওই ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। যেমন এখানে প্রদেয় বিল পরিশোধের ফলে কি হলো? দায় হ্রাস পেয়েছে, সেজন্য প্রদেয় বিল হ্রাস পেয়েছে বলে দায় হ্রাস পেলে ডেবিট হয়। আর ব্যাংক জমা কমে গেছে, ব্যাংক জমা সম্পদ কমে গেলে ক্রেডিট হবে। যেমন চেক মারফত জীবন বীমা পরিশোধ। তো জীবন বীমাটা কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে, কারণ এটি মালিকের জীবনের জন্য বীমা। সেই জন্য আমরা কি করব? উত্তোলন হিসাব ডেবিট করব। উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু চেক মারফত বলেছে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যাটা আমি নিচে ব্যাখ্যায় বুঝিয়ে দিলাম। উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পেয়েছে। এখন তোমাদের মনে হতে পারে এখানে জীবন বীমা, উত্তোলন কেন লিখলাম? বিষয়টি আবারও বলছি, জীবন বীমা ব্যবসায়ের জীবনের জন্য বীমা হয় না, মালিকের জীবনের জন্য বীমা হতে পারে। যেহেতু মালিকের জীবনের জন্য বীমা খরচ প্রদান করা হয়েছে, জীবন বীমা প্রিমিয়াম, সেজন্য মালিকের ব্যক্তিগত খরচকে উত্তোলন হিসাবে লিখতে হবে। তাই উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ ব্যাংক জমা কমে গেছে সেই জন্য। আরেকটা নিয়ম লক্ষ্য করি, 28 নম্বর নিয়মে বলেছে উত্তোলন সংক্রান্ত লেনদেন। এই কিছুক্ষণ আগে উত্তোলন সংক্রান্ত লেনদেন আমরা দেখাইলাম, জীবন বীমাটা উত্তোলন। তো উত্তোলন সংক্রান্ত আলাদা করে কিছু নিয়ম আমি এখানে উপস্থাপন করছি। লক্ষ্য করি, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে বা ব্যাংক থেকে কোনো কিছু যদি খরচ করা হয় মালিকের ব্যক্তিগত পারপাসে, তো সেটিকে উত্তোলন হিসেবে গণ্য করা হয়। মালিক ব্যবসা হতে 3 ধরনের উত্তোলন করতে পারে। একটি হচ্ছে নগদ টাকা উত্তোলন করতে পারে, আরেকটি হচ্ছে পণ্য উত্তোলন করতে পারে, যার জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে, আরেকটি হচ্ছে ব্যাংক হিসাব। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি নগদ উত্তোলন, মালিক কর্তৃক নগদ উত্তোলন, তখন আমরা ডেবিট ক্রেডিট কিভাবে করব? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, তখন আমরা করব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায়। আর যদি বলে ব্যাংক হতে উত্তোলন মালিক কর্তৃক, তখন হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন কিন্তু সবসময় ডেবিট হবে, মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায়। আর নগদ নিলে নগদান ক্রেডিট, পণ্য নিলে ক্রয় ক্রেডিট,
ব্যাংক থেকে নিলে ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি আরো ভালো বুঝতে পারবো। এই যে আমি একটি উদাহরণ দিলাম, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 5,000 টাকা উত্তোলন করেন। তাহলে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা যদি কারবার থেকে উত্তোলন করে, এর ফলে কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে উত্তোলন, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর আরেকটি হচ্ছে নগদ উত্তোলন করেছে, নগদ টাকা কমে গেছে, নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট হবে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। তো আমি এখানে টাকা লিখছি না, কারণ টাকা তোমরা পারবে, মূলত ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় আমি আলোচনা করতেছি। এখানে আমি কি কারণে এই ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করলাম, নিচে লিখে দিলাম উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে আমরা জানি ডেবিট হয়। আর নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আরেকটা লেনদেন দেখি, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করেন। মালিক কি করেছে? পণ্য উত্তোলন করেছে। তো এখানেও মালিক যেহেতু ব্যক্তিগত পারপাসে উত্তোলন করেছে, উত্তোলন হিসাব ডেবিট হবে। যে কিছুক্ষণ আগে বললাম ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কোনো কিছু নিলেই উত্তোলন ডেবিট হবে। আর কি উত্তোলন করেছে? পণ্য উত্তোলন করেছে। পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায়, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা একটু লিখে দিলাম, এই যে উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পেয়েছে, তাই উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। আর ক্রয় কমে গেছে, ক্রয় কমে যাওয়ার ফলে ব্যয় হ্রাস পেয়েছে, আর ব্যয় হ্রাস পেলে ব্যয় হিসাব ক্রেডিট হবে। আমরা জানি ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই না? উত্তোলন সংক্রান্ত আর একটা উদাহরণ দিচ্ছি, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছে। তিন ধরনের তিনটা উদাহরণ আমি দিয়েছি। প্রথমে দিয়েছি কি নগদ উত্তোলন, তারপর একটা পণ্য, এবার এসেছে ব্যাংক থেকে উত্তোলন করেছে মালিক। এই ক্ষেত্রে কি হবে তোমরা অনেকেই পারবে, তারপরে বলছি। এখানে যেহেতু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, উত্তোলন হিসাব ডেবিট হবে। ব্যাংক থেকে উত্তোলন করেছে, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এখন তোমাদের মনে হতে পারে মাঝে মধ্যে তো ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করি, তখন কোন ক্ষেত্রে এটি হবে, তাই না? সেটি হবে যদি অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে। অফিস প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তখন আমরা ডেবিট ক্রেডিট কিভাবে করব? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বাট ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তাহলে আমরা উত্তোলন হিসাব ডেবিট করব আর ব্যাংক হিসাব ক্রেডিট করব। বিষয়টি মনে রাখবো। ব্যাখ্যা আমি এখানে বুঝিয়ে দেওয়ার জন্য একটি ব্যাখ্যা লিখলাম, যে উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পেয়েছে, আর ব্যাংক জমা হ্রাস পাওয়ার ফলে সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। এবার আসি এই যে ব্যাংক হতে উত্তোলন, 28 নম্বর আরো একটি নিয়ম, সেটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন যদি হয় তখন কি হবে? তো ব্যাংক হতে উত্তোলন বলতে অফিস প্রয়োজনে উত্তোলন বোঝায়। ব্যাংক হতে উত্তোলন কিছু না বলা থাকলে বুঝে নিতে হবে এটি অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তখন আমরা কি করব? ব্যাংক থেকে উত্তোলন করে আমরা অফিসের জন্য নিয়ে এসে ক্যাশ বাক্সে রাখি, তাহলে কি আমাদের ব্যবসায় নগদ টাকা বাড়ছে, ব্যাংকে জমা কমছে। অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে দুইটা পক্ষ, একটা নগদান হিসাব আর একটা ব্যাংক হিসাব। নগদ টাকা বাড়ে, ব্যাংক জমা কমে। নগদ টাকা বাড়ছে, সেই জন্য নগদান হিসাব ডেবিট, আর এই যে নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক জমা কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক হতে উত্তোলন বা অফিস প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হয়। এখানে আর একটা বিষয় লিখে দিচ্ছি, লেনদেনে যদি শুধু ব্যাংক থেকে উত্তোলনের কথা বলা থাকে এবং তবে উক্ত টাকাকে অফিস প্রয়োজনে হিসাবভুক্ত করতে হবে। কিছুক্ষণ আগে যে কথাটা বললাম ওটা এখানে লিখে দিয়েছি মনে রাখার জন্য। কি লিখেছি? শুধু বলা আছে ব্যাংক থেকে উত্তোলন, সেক্ষেত্রে অফিস প্রয়োজনে মনে করে এই ডেবিট ক্রেডিট হবে, নগদান ডেবিট হবে। আচ্ছা আমি একটু উদাহরণ দিচ্ছি, আরো ভালো বুঝতে পারবে। এই যে লক্ষ্য করি, ব্যাংক হতে উত্তোলন 12,000 টাকা। এখানে অফিস প্রয়োজনে নাকি ব্যক্তিগত প্রয়োজনে কিছু বলা নাই। তো কিছু বলা না থাকলেও যে কিছুক্ষণ আগে বললাম, কিছু বলা না থাকলে অফিস প্রয়োজনে মনে করে এই নগদান হিসাব ডেবিট হবে,
এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা একটু লিখে দিতে পারি আমি আরো ভালোভাবে বোঝার জন্য। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। অপরদিকে ব্যাংক জমা হ্রাস পেয়েছে, কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে নগদ টাকাও সম্পদ, ব্যাংক জমা সম্পদ। একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর একটা সম্পদ হ্রাস পাচ্ছে। আরেকটা লেনদেন লক্ষ্য করি, 46 নম্বর আমি দুইটা লেনদেন দিয়েছি। এখানে বলছে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ওই যে কিছুক্ষণ আগে বললাম, ব্যাংক থেকে উত্তোলন আর অফিস প্রয়োজনে আর কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এক কথা। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আর অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এবং কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এই তিনটা একই সেন্টেন্স, বিশেষ করে একই ট্রানজ্যাকশন, একই লেনদেন, সমার্থক শব্দ। তাহলে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ টাকা বাড়বে, ব্যাংক জমা কমবে, সেজন্য নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব আমরা ডেবিট করেছি। ব্যাংক জমা কমে গেছে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। এই ক্ষেত্রে আমি 29 নম্বর এর উদাহরণে কি দিয়েছি লক্ষ্য করি, সম্পদের উপর অবচয় ধার্য করা হলে কি যাবে না, তাই না? ডেবিট ক্রেডিট কি হবে? তার আগে আমাদের জানা উচিত অবচয় কি। অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস। একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস পায় তাকে আমরা অবচয় বলে থাকি। আবার অনেক সময় অবচয়কে বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি অনেক সময় আসে, অবচয় কি? উত্তর হবে ব্যয় বন্টন প্রক্রিয়া। মানে আমরা সম্পদটাকে ভাগ করে দিই বিভিন্ন বছরে, যাকে অবচয় বলে, সেজন্য এটিকে বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। তো যাই হোক, আমরা ডেবিট ক্রেডিট শিখবো অবচয়ের জন্য। এই যে আমি লিখে দিলাম, স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে তাকে অবচয় হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে সম্পদের জন্য আমরা একটা কি করি, পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করি। অবচয় প্রতি বছর বছর যে অবচয় হয় তার জন্য একটি পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করি। পুঞ্জীভূত অবচয়টা হচ্ছে বিপরীত সম্পদ, এটির ফলে আমাদের দায় বৃদ্ধি পায়, সেজন্য আমরা সবসময় পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করব। তাই নিয়মটি হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অবচয় যাবে আবার বলি, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। একটা উদাহরণ দিই আরো ভালো বুঝতে পারবো। এই যে লক্ষ্য করি, আসবাবপত্রের উপর অবচয় ধার্য হলো 2000 টাকা, সরাসরি 2000 দেওয়া আছে। তো 2000 টাকা অবচয় ধার্য হলে ডেবিট ক্রেডিট কি হবে? কিছুক্ষণ আগে বললাম, অবচয় খরচ ডেবিট, তবে আসবাবপত্র পাশে লিখতে পারি, অবচয় খরচ আসবাবপত্র ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট। আসবাবপত্রের অবচয় হলে আসবাবপত্র লিখবো, যন্ত্রপাতির অবচয় হলে যন্ত্রপাতি লিখবো, আর ডেবিট ক্রেডিট সেম থাকবে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সব অবচয়ের একই যাবে এবং একই রকম ডেবিট ক্রেডিটের নিয়ম। এখানে অবচয় খরচ কেন ডেবিট হলো? ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য। আরেকটা লেনদেন লক্ষ্য করি, যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা হলো 3000 টাকা। এটা তো এখন তোমরা পারবে, ওই যে অবচয় খরচ যন্ত্রপাতি ডেবিট, তাই না? আর পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট। এখন যদি বলা হতো অফিস সরঞ্জামের উপর অবচয় ধার্য করা হলো, কি হতো? অবচয় খরচ অফিস সরঞ্জাম ডেবিট, পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম ক্রেডিট। যদি বলতো মেশিনের অবচয় ধার্য করা হলো, কি লিখতাম? অবচয় খরচ মেশিন ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন ক্রেডিট। আজকের আলোচনার শেষ যে নিয়মটি সেটি হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় বিক্রয়। এই যে আমরা কিছুক্ষণ আগে এবং পূর্বের ক্লাসে সম্ভবত আমি আলোচনা করেছিলাম, সম্পদ যদি কেনা হয়, আসবাবপত্র যন্ত্রপাতি যদি কারবারের প্রয়োজনে কেনা হয় ব্যবহারের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই আসবাবপত্র হিসাব ডেবিট করি, মানে কি সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কিনি, আমার দোকানটা যদি ফার্নিচারের হয়, তাহলে তো আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী ব্যবসা করবো, সেখানে আসবাবপত্র কিনলে পণ্য হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে আমরা এই যে সেজন্য এখানে লিখে দিয়েছি, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় 80,000 টাকা। এই যে বিক্রয়ের উদ্দেশ্যে কথাটা বলা আছে, তাহলে পণ্য ক্রয়ের জাবেদা হবে। এটার জন্য জাবেদা করব ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
এটার জন্য যাবে করব ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এই যে বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হচ্ছে তখনই এইগুলি পণ্য হিসেবে গণ্য হবে। পণ্যের সংজ্ঞায় হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়। এই যে আমি নিয়মে লিখে দিয়েছি, বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করা হলে সেটি বিক্রয় বলে ক্রয় বিক্রয় হিসেবে গণ্য হবে। এই যে ওই উদাহরণটি আমি এখানে দিয়েছি, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে না থেকে যদি বলা হতো আসবাবপত্র ক্রয় করা হলো, তখন কিন্তু হতো আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। এই যে এখানে লিখে দিলাম, পণ্য ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হচ্ছে, এবং নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। আরেকটা উদাহরণ, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করা হলো। একটু ভালো করে লক্ষ্য করি, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, এটার জন্য কিন্তু আমরা জাবেদা করি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, কারণ আসবাবপত্রের পরিমাণ কমে যায়। বাট যদি বলা থাকে বিক্রয়ের উদ্দেশ্যে যে আসবাবপত্র কিনেছিলাম সেই আসবাবপত্র বিক্রি করা হয়েছে, এখানে কিন্তু পণ্য বিক্রয়ের মতো জাবেদা হবে। পণ্য বিক্রি করলে যেমন নগদান হিসাব ডেবিট করতাম, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন তোমাদের মনে হতে পারে আসবাবপত্র বিক্রি করছি তো বিক্রয় হিসাব ক্রেডিট করলাম, তাই না? কারণ ওই যে বলা আছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনেছিলাম, সেই আসবাবপত্র বিক্রি করলাম, মানে কি পণ্য বিক্রয়। এখানে যে ব্যাখ্যা একটু লিখে দিলাম, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এখানে, সেজন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। আর কি ঘটেছে? বিক্রয় আয় বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আরেকটা লক্ষ্য করি, এই যে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো, এইখানে কিন্তু নগদান হিসাব ডেবিট হবে। আর পুরাতন আসবাবপত্র মানে কি? আমি ব্যবহার করে পুরানো করেছি, তাহলে এটি ব্যবহৃত আসবাবপত্র, সম্পদ বিক্রয় করা হয়েছে, সেজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তাহলে আসবাবপত্র বিক্রি করলে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট হবে। বাট বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনেছিলাম সেটা যদি বিক্রি করা হয়, কিছুক্ষণ আগে দেখাইলাম, সেক্ষেত্রে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট হবে। তবে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয়, এই ধরনের লেনদেন খুব কম থাকে, এক্সেপশনাল। নিয়ম তো আমাদের শিখতে হবে। এই যে এখানে কি ঘটেছে? এই লেনদেনের ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আর কি ঘটেছে? আসবাবপত্র কমে গেছে, তাই আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আমি বিনিয়োগ, ক্রয় বিক্রয় সংক্রান্ত বিভিন্ন যে লেনদেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ হবে দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো